আসসালামু আলাইকুম। থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, আজকে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস শুরু করার আগে আমরা দেখে নিই যে এখানে কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে বা কোন কোন চ্যাপ্টার তোমাদের শিখতে হবে। আগে সিলেবাসটা জেনে নিই। দেখো সিলেবাসে প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। স্টক হোল্ডার্স ইকুইটি এটা মূলত শেয়ার ইস্যু। কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এটা হচ্ছে তোমরা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছো, এবং বিশেষত ফার্স্ট ইয়ারে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং সেকেন্ড ইয়ারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে দুইটাই আছে। রেভিনিউ রিকগনিশন, আয়ের স্বীকৃতি বা আয় শনাক্তকরণ। অ্যাকাউন্টিং ফর লিজ, ইজারার জন্য হিসাব বিজ্ঞান বা হিসাবভুক্তকরণ। অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর অ্যানালাইসিস, ভুলের ফলে যে পরিবর্তন হয় সেটা অ্যানালাইসিস। অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। এই 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা চ্যাপ্টার করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে সাতটা চ্যাপ্টার করব, তবে আমরা বেছে নিব কোন চ্যাপ্টারগুলো আগে করব, কোনগুলো থেকে অঙ্ক সবচেয়ে বেশি আসে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের অজানা, সেগুলো নিয়ে শুরু করব। তো যেহেতু রেভিনিউ রিকগনিশন থেকে সাধারণত দুইটা প্রশ্ন করা হয় এবং চ্যাপ্টারটা অপেক্ষাকৃত সহজ, তা আমি এটা দিয়ে শুরু করব। তো আমরা যাই, রেভিনিউ রিকগনিশন কি, এর মধ্যে কি আছে, কিভাবে অঙ্ক সমাধান করতে হবে, এর পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। আজকের আলোচ্য বিষয় রেভিনিউ রিকগনিশন, আয় শনাক্তকরণ বা স্বীকৃতকরণ। কেউ বলছে শনাক্তকরণ, কেউ বলছে স্বীকৃতকরণ। আসলে বিষয়টা একই, যে শনাক্ত না হলে স্বীকৃতি দিবে কিভাবে। এবার আমি আসি যে আয়কে আবার স্বীকৃতি দেওয়া বিষয়টা আসছে কোত্থেকে। তুমি একটা পেন কিনেছো 30 টাকায়, বিক্রি করেছো 40 টাকায়, 10 টাকা তো আয় হলোই। এখানে আবার স্বীকৃতি প্রশ্ন আসছে কোত্থেকে। এখানে একটা বিষয় আছে, আমাদের হিসাবকাল 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে না। কেননা প্রত্যেক বছর শেষে একটা কোম্পানিকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে কি পরিমাণ আয় হলো, অর্থাৎ কি পরিমাণ নিট লাভ বা নিট লস হলো, তা গভর্নমেন্টকে সাবমিট করতে হবে। প্রত্যেক দেশের সরকার বছর শেষে বাজেট করে এবং বাজেটে এর একটা অংশই থাকে তাদের রাজস্ব, তাদের আয় হবে কোথা থেকে। এবং একটা দেশের ইনকামের বড় উৎস হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ সরকার কোম্পানির কাছে ট্যাক্স নেবে, আর এই ট্যাক্স দেওয়ার জন্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বছর শেষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে নিট প্রফিট বা নিট লস নির্ধারণ করতে হয়। তাহলে তোমার একটা প্রতিষ্ঠান আছে, ধরো সারা বছর কি পরিমাণ বিক্রয় হলো, সেখান থেকে খরচ বাদ দিয়ে নিট ইনকাম কত হলো, এটা দেখালেই কত টাকা আয় হলো বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অবস্থা কি তা দেখানো হলো। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের একটা নির্দিষ্ট বছরের মধ্যে আয় বা ইনকাম নির্ণয় করা সম্ভব হয় না। যাদের প্রকৃত আয় নির্ণয় করতে গেলে কয়েক বছর সময় লেগে যায়, কিন্তু কয়েক বছর শেষে কত টাকা ইনকাম হলো তা নির্ধারণ করলে তো চলবে না। প্রতি বছর কত টাকা আয় হলো তা গভর্নমেন্টকে সাবমিট করতে হবে, কেননা প্রতি বছর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট বছরে কাজ সমাপ্ত করতে পারে না বা ওই উৎস থেকে কত টাকা ইনকাম নির্ধারণ হলো তা নির্ধারণ করতে পারে না, তারা ওই কাজের মধ্যে নির্দিষ্ট বছরে কি পরিমাণ কাজ সমাপ্ত হয়েছে
তার ভিত্তিতে যে ইনকাম নির্ধারণ করে তাকেই বলা হয় আয় শনাক্তকরণ। উদাহরণস্বরূপ বলতে পারি দীর্ঘমেয়াদী চুক্তি, লং টার্ম কন্ট্রাক্ট এবং ইনস্টলমেন্ট সেলস। আমরা ধরি এই যে পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে, এটা অনেক বছর আগে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এখনো আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না। যে কন্ট্রাক্টর পদ্মা ব্রিজের কাজ নিয়েছে তার নিশ্চয়ই 1 বছরের মধ্যে পদ্মা ব্রিজ তৈরি হবে না, তার কয়েক বছর সময় লাগবে। কিন্তু সে নিশ্চয়ই অনন্তকাল ধরে অপেক্ষা করবে না। ধরে নিলাম পদ্মা ব্রিজ তৈরি করতে মোট 10 বছর সময় লাগবে। সে কি 10 বছর পরে সরকারকে হিসাব দাখিল করবে? সরকার কি 10 বছর তার জন্য অপেক্ষা করবে? কি পরিমাণ আয় হলো তারপর ট্যাক্স নেবে? আবার সেই পদ্মা ব্রিজের কন্ট্রাক্টরের দৃষ্টিতে আমরা বলতে পারি সে 10 বছর মেয়াদের জন্যে, অর্থাৎ 10 বছরের চুক্তির ভিত্তিতে পদ্মা ব্রিজের কাজ নিয়েছে। সে কি 10 বছর পর কাজ শুরু করবে? মোটেই না। সে প্রতি বছর কাজ শুরু করবে। সে প্রতি বছর কাজ করবে এবং বছর শেষে কি পরিমাণ কাজ হলো তার ভিত্তিতে তাকে একটা হিসাব প্রণয়ন করতে হবে এবং ওই হিসাবের ভিত্তিতে কি পরিমাণ আয় হলো তাকে শনাক্ত করতে হবে। ধরে নিলাম প্রথম বছরে 15% কাজ হয়েছে, তার মানে 15% কাজের জন্য তার কি পরিমাণ খরচ হলো এবং 15% কাজ থেকে কি পরিমাণ বিল পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে হিসাব করে ইনকাম নির্ধারণ করতে হবে। এটাকে বলা হচ্ছে আয় শনাক্তকরণ। অনুরূপভাবে যে সমস্ত প্রতিষ্ঠান কিস্তিতে পণ্য বিক্রয় করে ইনস্টলমেন্টে, ধরি তোমার একটা কারের দোকান আছে, তুমি কার বিক্রি করো কিস্তিতে। ধরে নাও তুমি আমার কাছে তোমার দোকান থেকে একটা কার বিক্রি করেছো 5 বছর মেয়াদের জন্য, অর্থাৎ আমি 5টা কিস্তির সাহায্যে তোমাকে টাকা দিব। তার মানে তুমি 1 বছর অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে। ওই প্রতি বছর যে টাকা পাচ্ছ ওই টাকার মধ্যে কতটুকু ইনকাম হচ্ছে তা তোমাকে দেখাতে হবে। 5 বছর শেষে কতটুকু ইনকাম হবে সেটা 5 বছর পরে জানা যাবে, কিন্তু চলতি বছরে যে টাকা আদায় হলো তার মধ্যে কি পরিমাণ লাভ আছে তা তোমাকে শনাক্তকরণ করতে হবে। কেননা প্রত্যেক বছরই তোমাকে সরকারের কাছে হিসাব দাখিল করতে হবে তোমার আয় ব্যয়ের, কেননা বছর শেষে তোমাকে ট্যাক্স প্রদান করতে হবে। এতক্ষণ আমি যা বললাম সেটা আলোচনা। এখন আমরা দেখি হিসাব বিজ্ঞানে একে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে এবং এর নীতিটা কি। সংজ্ঞা: revenue recognition is a generally accepted accounting principle that identifies the specific conditions in which revenue is recognized and determines how to account for it. রাজস্ব স্বীকৃতি হলো একটি সাধারণভাবে গৃহীত হিসাব নীতি। সাধারণভাবে গৃহীত হিসাব নীতি, যাকে ইংরেজি বলা হয় GAAP, যা সুনির্দিষ্ট অবস্থায় চিহ্নিত করে, অর্থাৎ একটা অবস্থায় সুনির্দিষ্ট অবস্থায় চিহ্নিত করে, অর্থাৎ বছর শেষে কতখানি কাজ হলো বা কত দিনের কাজ হচ্ছে বা কতখানি আমরা ইনকাম হিসেবে গ্রহণ করবো, এই জন্য বলা হচ্ছে সুনির্দিষ্ট অবস্থায় চিহ্নিত করে যেখানে রাজস্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে রাজস্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বলা হচ্ছে এই পর্যন্ত ইনকাম হিসেবে গণ্য করতে হবে এবং এটি কিভাবে হিসাবভুক্ত করতে হবে তা নির্ধারণ করে। এবং এইখানে বলা হয় যে এটা ইনকামকে চিহ্নিত করে কিভাবে হিসাবভুক্ত করতে হবে সেটাও এখানে বলা থাকে। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, এর নীতিটা কি? The revenue recognition principle is an accounting principle, এটা একটা হিসাবের নীতি, that requires revenue to be recorded, এখানে রেভিনিউটা থাকতে হবে রেকর্ড করার জন্য, হিসাবভুক্ত করার জন্য, when it earned, যখন এটা অর্জিত হচ্ছে। It means that revenues or income should be recognized when services are provided to customer regardless
of time regardless of when the payment takes place. অর্থাৎ রাজস্ব স্বীকৃতি নীতি হলো হিসাব বিজ্ঞান নীতি, যা আয় করা মাত্রই হিসাবভুক্ত করা দরকার। অর্থাৎ আয় হওয়া মাত্র সেটা হিসাবভুক্ত করতে হবে। এর অর্থ হলো নগদ প্রাপ্তির সময় বিবেচনায় না নিয়ে কখন টাকা পাবো ওইটা বিবেচনায় নেওয়া দরকার নাই, আয় হওয়া মাত্রই তা হিসাবভুক্ত করা, আয় হওয়ার সাথে সাথে তা হিসাবভুক্ত করতে হবে। এটা হচ্ছে তত্ত্ব কথা, একে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিভাবে করতে হয় তা আমি অঙ্কের মাধ্যমে দেখাবো। এখন আমরা দেখি যে এই অঙ্কটা করার জন্য কি কি দরকার, কিভাবে করতে হবে, সে নিয়মগুলো এখন পর্যায়ক্রমে লিখে দেব। আমি একটু আগে আলোচনা করতে গিয়ে বলেছি আমরা কোন বিজনেসের ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশন আয় শনাক্তকরণ করব, কোন ব্যবসায়ের ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশন প্রয়োজন। আমি এটা লিখে দিচ্ছি। এক হচ্ছে ইনস্টলমেন্ট সেলস, এক হচ্ছে লং টার্ম কন্ট্রাক্ট। আমি একটু আগে বলেছি, আবার বলে নিচ্ছি। তোমার একটা টিভি শোরুম আছে, তুমি এটা কিস্তির সাহায্যে বিক্রি করেছো 5 বছরের কিস্তি। আমি তোমার কাস্টমার ধরে নাও, তুমি আমার কাছে 5 বছর মেয়াদে বিক্রি করেছো, অর্থাৎ 5 বছর শেষে জানা যাবে যে আমার কাছে টিভি বিক্রি করে তোমার মোট কত লাভ হয়েছে। কিন্তু সরকার কখনো অপেক্ষা করবে না 5 বছর পরে ট্যাক্স দেওয়ার জন্য। আবার এমনও হবে না যে আমি তোমাকে 5 বছর পরেই টাকা দেব, আমি প্রতি বছরই একটা নির্দিষ্ট কিস্তি তোমাকে দিব। এখন তোমাকে চিহ্নিত করতে হবে আমার কাছে যে আদায় হলো ওই আদায়ের মধ্যে প্রতি বছর আমার কাছে যে আদায় হবে ওই আদায়ের মধ্যে সংশ্লিষ্ট বছরের মুনাফা কত, এটাই হচ্ছে রেভিনিউ রিকগনিশন। অনুরূপভাবে আমি পদ্মা ব্রিজের কথা বলেছিলাম। পদ্মা ব্রিজের চুক্তি হচ্ছে সরকারের সাথে কন্ট্রাক্টর 10 বছর। এই কন্ট্রাক্টর প্রতি বছর যে কাজ করবে ওই কাজের মধ্যে কি পরিমাণ খরচ হলো, ওই কাজের জন্য কি পরিমাণ খরচ হলো এবং কি পরিমাণ বিল পেয়েছে এবং কত টাকা আদায় হয়েছে, তার ভিত্তিতে সংশ্লিষ্ট বছরের যে মুনাফা হবে তাকেই বলা হবে রেভিনিউ রিকগনিশন। আমার আজকের আলোচ্য বিষয় ইনস্টলমেন্ট সেলস। আমি ইনস্টলমেন্ট সেলস কিভাবে করতে হবে এটা আমি বিস্তারিত এখন বলবো। ইনস্টলমেন্ট সেলস, কিস্তিতে বিক্রয়। আমাদের করণীয়গুলো কি? যেহেতু আমরা জানি না যে পুরা টাকা আদায় করার পর কতটুকু মুনাফা হবে, তাই আমার পক্ষে সম্ভব না চলতি বছরের মুনাফা হুট করে কত বলা। তাই আমি কি করব, একটা ক্যালকুলেশনের মাধ্যমে মোট মুনাফা থেকে চলতি বছরের মুনাফা কত, চলতি বছরের কালেকশনের ভিত্তিতে মুনাফা কত তা নির্ণয় করার জন্য আমার একটা ক্যালকুলেশন করতে হবে এবং তাই হিসাবভুক্ত করতে হবে। আর আমরা জানি অ্যাকাউন্টিং এ হিসাবভুক্তির প্রথম ধাপ হচ্ছে জার্নাল এন্ট্রি। তাহলে আমাদের এই চ্যাপ্টারের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, কি পরিমাণ মুনাফা হবে এবং তারপরে তা হিসাবভুক্ত করা। আমরা ক্যালকুলেশনটা অঙ্ক করার সময় বলবো, এখন কিভাবে জার্নাল এন্ট্রি করব সেটা আমি দেখাবো। আমরা আসি সেলস। আমি বলেছি এটা ইনস্টলমেন্ট সেলস। এমনি তোমরা জানো যে সাধারণ সেলস হলে কি হতো, তোমরা আগে করেছো, আমরা এখন একটু দেখে নিই। ধরি তুমি বাকিতে পণ্য বিক্রি করেছো, যাবে দেখি জার্নালটা কি হবে। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। বাকিতে পণ্য দিয়ে বিক্রি করেছো, বাকি কি আজীবন থাকবে না একসময় আদায় হবে? নিশ্চয়ই আদায় হবে। যখন বাকি আদায় হবে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। প্রত্যেকটা প্রতিষ্ঠান বছর শেষে তার ইনকাম এবং এক্সপেন্স গুলোর হিসাব বন্ধ করে দেয়, কেননা
এই বছরের সেলস নিশ্চয়ই আগামী বছর দেখানো যাবে না, আর এই বছরের খরচ নিশ্চয়ই আগামী বছর দেখানো যাবে না। তাহলে সংশ্লিষ্ট বছরের ইনকাম থেকে অর্থাৎ সেলস থেকে খরচগুলো বাদ দিয়ে নেট ইনকাম বা নেট লস নির্ধারণ করে সংশ্লিষ্ট বছরটাকে ক্লোজ করে দেওয়া হবে। তাই আমরা একটা ক্লোজিং এন্ট্রি দিব। ক্লোজিং এন্ট্রি। আমরা জানি যে সেলস বা রেভিনিউ এবং এক্সপেন্স গুলোকে ক্লোজ করতে হয়। ক্লোজ মানে বন্ধ করা। অ্যাকাউন্টিং এর কোনো দরজা বা জানালা নাই যা আমি দরজা লাগিয়ে দিলাম বা জানালার টেনে দিলাম। অ্যাকাউন্টিং এ ক্লোজ করার নিয়ম হচ্ছে ডেবিটকে ক্রেডিট করা এবং ক্রেডিটকে ডেবিট করা। এখানে আমাদের সেলসকে ক্লোজ করতে হবে, সেলস ক্রেডিট। তাহলে সেলসকে করব ডেবিট এবং সেটা ইনকাম সামারির সাহায্যে, ইনকাম সামারি ক্রেডিট। তাহলে এটা হচ্ছে সেলস এর সাধারণ জাবেদা। এখন আমরা আসি ইনস্টলমেন্ট সেলস। ইনস্টলমেন্ট মানে কি? নগদ না বাকি? অবশ্যই বাকি। নগদ হলে তার কিস্তির প্রশ্ন আসে না। ফর ইনস্টলমেন্ট সেলস বাকিতে বিক্রি জার্নাল কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কিন্তু যেহেতু এটা ইনস্টলমেন্ট সেলস, সামনে যদি ইনস্টলমেন্ট লাগাই খুব কি অসুবিধা হবে? ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। শুধু আমি ইনস্টলমেন্ট শব্দটা বসিয়ে দিয়েছি। এখানে বছর শেষে সেলস থেকে খরচগুলো বাদ দিলে নেট ইনকাম পাবো। ইনস্টলমেন্ট সেলস মানে এক বছরের না, এই টাকা আদায় হবে কয়েক বছরে। তাই আমার জানা দরকার এই যে আমি সেলস করলাম, এই যে পণ্যটা বিক্রি করেছি তার খরচ কত। তাহলে 5 বছরের মোট মুনাফা আগে খুঁজে বের করি। ফর কস্ট অফ সেলস, যে পণ্যটা বিক্রি করছি তার খরচ কত। খরচ ডেবিট না ক্রেডিট? খরচ অবশ্যই ডেবিট। কস্ট অফ সেলস ডেবিট। তুমি তোমার দোকান থেকে পণ্য বিক্রি করেছো, দোকানে পণ্যের পরিমাণ কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে। তোমার দোকানে পণ্য আছে, এই পণ্যকে কি বলে? ধরো তোমার চালের ব্যবসা, তোমার দোকানে চাল আছে, তাহলে একে বলা হবে রাইস। আরেকটা তার নাম ইনভেন্টরি। তোমার একটা পেনের দোকান আছে, তোমার দোকানে তুমি পেন বিক্রি করো, এর একটা নাম হচ্ছে পেন, আর একটা নাম হচ্ছে ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি হচ্ছে কমন শব্দ। তাহলে তোমার দোকানে বিক্রির উদ্দেশ্যে যে পণ্য আছে তার নাম হচ্ছে ইনভেন্টরি। সরি, তুমি যখন ইনভেন্টরি বিক্রি করে দিচ্ছ, ইনভেন্টরি বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। ইনভেন্টরি অ্যাসেট, ডেবিট, ডেবিট কমলে ক্রেডিট। ইনভেন্টরি ক্রেডিট। আবার সেই কথা, এটা যদি ইনস্টলমেন্টের মাঝখানে আমরা ইনস্টলমেন্ট শব্দটা বসাবো, ইনস্টলমেন্ট। তাহলে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। পণ্য বিক্রি করেছ, এরপরে বছর শেষে টাকা নেবে না? নেবে না। দেনাদারকে কি মাফ করে দিবা? কখনোই না। বছর শেষে টাকা আদায় করতে হবে এবং আদায়কৃত টাকার মধ্যে থেকে মুনাফা খুঁজে বের করতে হবে। তাহলে কত টাকা আদায় করা হলো আমরা সেটা দেখি।
ফর কালেকশন। টাকা আদায় করছো, টাকা আসছে না যাচ্ছে? নিশ্চয় আসছে। ক্যাশ ডেবিট। কার কাছে টাকা আদায় করছো? নিশ্চয়ই রাস্তার লোক তোমাকে টাকা দিবে না। কে দিবে? অবশ্যই তোমার দেনাদার, অর্থাৎ যার কাছে বাকিতে বিক্রি করেছিল অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে টাকাটা পাওয়া যাবে। ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। এরপরে তুমি পণ্য বিক্রি করেছো, পণ্যের খরচ দেওয়া আছে, তাহলে মুনাফা নির্ধারণ করতে হবে। কত টাকা লাভ হলো নির্ধারণ করতে হবে। বলতে পারো সরি, সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলে তো প্রফিট পাওয়া যাবে, তা আমরা এখানে নির্ধারণ করতে পারতাম। আমরা জানি যে প্রফিট নির্ধারণ করবো বছর শেষে, টাকা আদায় করব বছরের কোনো এক সময়, সেটা প্রথমে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে, শেষ দিন আগে হতে পারে। কালেকশনটা আগে হয়েছে এবং পরে আমরা প্রফিটের পরিমাণ নির্ধারণ করব। এই জন্যে প্রফিট নির্ণয়ের জাবেদাটা কালেকশনের ঠিক পরেই লিখবো। ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট। সেলস থেকে কস্ট বাদ দিলেই গ্রস প্রফিট পাওয়া যাবে। তো এটা আমরা জার্নালের মাধ্যমে লিখবো। তারপরে সেলস থেকে কস্ট বাদ দিয়ে গ্রস প্রফিট বের করব। সেলস এবং কস্ট অফ সেলস এর কাজ শেষ, বিদ্যমান থাকলো কি গ্রস প্রফিট, অর্থাৎ হিসাব থেকে দুটোকে অমিট করে দিব। সেলস ক্রেডিট, ক্রেডিটকে যদি আমি অমিট করতে চাই ডেবিট করতে হবে। কস্ট ডেবিট, ডেবিটকে অমিট করতে চাইলে ক্রেডিট করতে হবে, থাকলো কে গ্রস প্রফিট। তাহলে আমরা দেখি সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, cost of installment sales credit, gross profit। এবার আমি বলি যে এটা কিস্তিতে বিক্রি। ধরো তুমি একটা গাড়ি বিক্রি করেছো কিস্তিতে 5 লাখ টাকা দাম, তোমার কস্ট 4 লাখ টাকা। এই 1 লাখ টাকা প্রফিট হলো। এই প্রফিটটা কি তুমি যদি 5 বছরের মেয়াদে বিক্রি করো, অর্থাৎ 5 বছরের কিস্তিতে, এই 1 লাখ টাকা কি প্রথম বছর উঠে আসবে নাকি 5 বছরে? অবশ্যই 5 বছরে, প্রতি বছরে কিছু কিছু করে উঠে আসবে। এই টাকাটা কি এখনই আদায় হচ্ছে না দেরি করে করে আদায় হচ্ছে? অবশ্যই দেরি করে করে আদায় হচ্ছে। আর দেরি ইংরেজি হচ্ছে ডেফার্ড। তাই আমি এখানে লিখবো ডেফার্ড গ্রস প্রফিট। ডেফার্ড। তাহলে আমরা যে প্রফিটটা নির্ধারণ করছি তার নাম হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট, কারণ এই প্রফিটটা বিলম্ব করে আদায় হবে। এই বছরে কিছু, সামনের বছর কিছু, এইভাবে 5 বছর উঠে আসবে। এই জন্য এটা হচ্ছে ডেফার্ড। এরপর realized gross profit। রিয়ালাইজ মানে কি? যদি ডিকশনারি দেখো রিয়ালাইজ মানে উপলব্ধি। আমরা কি প্রফিটকে উপলব্ধি করব না প্রফিট অর্জন করব, আদায় করব? এই যে ডেফার্ড গ্রস প্রফিট 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরে ধরে 1 লাখ টাকা আদায় হবে বা আয় হবে, কিন্তু এর মধ্যে চলতি বছরের মুনাফা কতখানি, চলতি বছরের প্রফিট কতখানি, এটা এখান থেকে আলাদা করতে হবে, পৃথক করতে হবে।
অর্থাৎ ডেফার্ডের মধ্যে রিয়ালাইজ কতখানি তা নির্ধারণ করতে হবে। ধরি টোটাল 5 বছর প্রফিট 1 লাখ, এর মধ্যে চলতি বছর প্রফিট ধরি 25,000। তাহলে চলতি বছর প্রফিট যদি আলাদা করি তাহলে ডেফার্ড কি আর 1 লাখ থাকবে না কমে যাবে? ডেফার্ড আর 1 লাখ থাকবে না, হবে 75,000। তাহলে ডেফার্ড কমে গেল, ডেফার্ড ক্রেডিট, ক্রেডিট করলো ডেবিট, ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট, এর মধ্যে যেটা রিয়ালাইজ হচ্ছে সেটা ক্রেডিট। এরপর আমি বলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান বছর শেষে হিসাব ক্লোজ করে, অর্থাৎ ইনকাম আর এক্সপেন্স গুলো ইনকাম সামারিতে ট্রান্সফার করে। এটা তার ব্যতিক্রম হবে না, কারণ এটাও একটা প্রতিষ্ঠান। আবার নিচে জায়গা হচ্ছে না, আমি সাইডে লিখছি ফর ক্লোজিং এন্ট্রি। আমাদের এই চ্যাপ্টারের কাজ ছিল আমরা টোটাল মুনাফার মধ্যে সংশ্লিষ্ট বছরে কতখানি মুনাফা, কতখানি প্রফিট তা রিকগনাইজ করব, শনাক্তকরণ করব বা চিহ্নিত করব। আর এই নিয়েই কোম্পানির মোট মুনাফা কত। ধরো তোমার একটা গাড়ির শোরুম ছিল, তুমি নিশ্চয়ই সারা বছরে একটা গাড়ি বিক্রি করবে না, তোমার অনেকগুলো গাড়ি বিক্রি হবে। প্রত্যেক গাড়ি থেকে মোট মুনাফা কত হয়েছে, এ নাম্বার গাড়ি থেকে কত, বি নাম্বার গাড়ি থেকে, সি নাম্বার গাড়ি থেকে, সবগুলো একত্রিত করেই তো বছরের শেষে তোমার টোটাল প্রফিট বা লাভ বা নিট লস নির্ধারিত হবে। তার মানে সমস্ত রিয়ালাইজ প্রফিট গুলো ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে। রিয়ালাইজ প্রফিট ক্রেডিট, অ্যাকাউন্টিং এ ট্রান্সফার মানেই হচ্ছে ট্রান্সফার করলেই ক্রেডিট হবে ডেবিট আর ডেবিট হবে ক্রেডিট। এটা 6 নম্বর জার্নাল, realized gross profit debit income summary credit। তাহলে কি দেখতে পাচ্ছি, ইনস্টলমেন্ট সেলসের ক্ষেত্রে আমাদের 6টা জার্নাল। প্রথমে সেলস করবে, সেলসের কস্ট জানা দরকার, কস্ট না জানলে আমরা মোট মুনাফা জানতে পারবো না। এরপরে আমি কিস্তিতে বিক্রি করেছি 5 বছরের কিস্তিতে, 5 বছরের প্রতি বছরে কিছু টাকা আদায় হবে, কতটুকু আদায় হলো তা হিসাবভুক্ত করতে হবে, কেননা টাকা আদায়ের মধ্যেই আছে এই বছরের প্রফিট কত। টাকা না আদায় হলে প্রফিট কিন্তু হবে না, প্রফিট পেতে হলে টাকা আদায় করতে হবে, আর টাকা না আদায় হলে তো সে ব্যাড লস। সুতরাং আমার জানা দরকার সংশ্লিষ্ট বছরে মোট মূল্যের কতখানি আদায় হলো। এরপরে জানা দরকার মোট মুনাফা কত, কিন্তু এই প্রফিটটা যেহেতু 5 বছর আদায় হবে বা 4 বছরে বা একাধিক বছরে, তাই এর নাম ডেফার্ড গ্রস প্রফিট। এই মোট প্রফিটের মধ্যে, ডেফার্ড গ্রস প্রফিটের মধ্যে চলতি বছরের প্রফিট কত, অর্থাৎ চলতি বছর কত আদায় হলো বা রিয়ালাইজ হলো তা বের করতে হবে। এরপরে আমাকে হিসাব ক্লোজ করতে হবে। এটা আমি নিয়ম লিখে দিয়েছি, কিন্তু অঙ্ক করার সময় আর কিছু বিষয় আসবে যেটা অঙ্ক করার মাধ্যমে বুঝতে হবে, অঙ্ক করার মাধ্যমে বোঝানো যাবে। তো শিক্ষার্থীরা আজকের মতো এখানে, আজকে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর প্রথম লেকচার, তোমরা অপেক্ষা থাকো পরের লেকচারের জন্য। ইনশাআল্লাহ কোনো অসুবিধাই হবে না যদি ধারাবাহিকভাবে বুঝতে চেষ্টা করো, আর আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা। কোনো সাধারণ বা গতানুগতিক নিয়মের মধ্যে না, আমি চেষ্টাই করি আমি আমার মতো করে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি। তোমরা মনোযোগ দিলে অবশ্যই শিখতে পারবে এবং বুঝতে পারবে। আজকের মতো আল্লাহ হাফেজ।